ভোর 4টায় নামাজের জন্য উঠেছি। ছেলেও উঠে গেছে। দুজনে একসাথে অজু করলাম। নামাজের জায়গায় দুটো জায়নামাজ পেতে নামাজ পড়লাম। নামাজ শেষে তসবিহ পড়ছিলাম। ছেলেও তার তসবিহ বের করল। ভোরের নীরবতায় শুধু তসবিহর দানার শব্দ। হঠাৎ ছেলে তসবিহ থামিয়ে বলল, মা, আজ নামাজে অনেক দোয়া করেছি। আমি জিজ্ঞেস করলাম, কি দোয়া? সে লজ্জা পেয়ে বলল, আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করেছি। আমি খুশি হলাম। সে আরও বলল, আমি দোয়া করেছি যেন তুমি আমার কাছাকাছি থাকো সবসময়। আমি বললাম, আমি তো আছি। সে মাথা নেড়ে বলল, না মা, আরও কাছে। আমি দোয়া করেছি যেন আল্লাহ আমাদের হালাল সম্পর্কে রাখেন। আমি বুঝলাম না। তসবিহর দানা তার আঙুলে পিছলে যাচ্ছিল। সে বলল, মা, আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছি তুমি যেন আমার স্ত্রী হও। তাহলে আমরা হালাল পথে একসাথে থাকতে পারব। আমার তসবিহ হাত থেকে পড়ে গেল। ভোরের আজানের শব্দ দূর থেকে ভেসে আসছিল। সে বলল, আল্লাহ আমাদের ভালোবাসাকে হালাল করে দেবেন। সূর্যের প্রথম আলো জানালা দিয়ে ঢুকছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রূপালী সেন। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম সুভাষ সেন, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রিয়াজ আর মায়া। রিয়াজ 18 বছর বয়সী, কলেজে পড়ে। মায়া 14 বছর বয়সী, স্কুলে যায়। এই ঘটনাটি ঘটেছিল গত মাসে। সেদিন ছিল শুক্রবার। ভোরবেলা আমি আর রিয়াজ একসাথে নামাজ পড়ছিলাম। নামাজের পর যখন তসবিহ পড়ছিলাম তখন রিয়াজ আমার কাছে এসে বসল। তার চোখে একটা অদ্ভুত চাহনি। সে বলল, আম্মা, আমার মনে হচ্ছে আমাদের বাড়িতে কিছু একটা লুকানো আছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কী রকম লুকানো? রিয়াজ বলল, গত রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। দেখলাম আমাদের বাড়ির নিচে একটা গোপন কক্ষ আছে। সেখানে অনেক পুরানো জিনিসপত্র রাখা। আর একটা বড় সিন্দুকও দেখলাম। আমি হেসে বললাম, এসব তো স্বপ্নের কথা। বাস্তবে এমন কিছু নেই। কিন্তু রিয়াজ জোর করে বলল, না আম্মা, এটা শুধু স্বপ্ন নয়। আমি নিশ্চিত আমাদের বাড়িতে কিছু একটা রহস্য আছে। তুমি কি আব্বার পুরানো কাগজপত্র ঘেঁটে দেখবে? আমি ভাবলাম, ছেলেটা এতই আগ্রহী যে একবার দেখা যাক। আমি সুভাষের পুরানো আলমারি খুলে দেখলাম। সেখানে অনেক ফাইল আর কাগজপত্র। একটা পুরানো ডায়েরি চোখে পড়ল। ডায়েরিটা খুলে পড়তে শুরু করলাম। প্রথম পাতায় লেখা ছিল, এই বাড়ির নিচে একটি গোপন কক্ষ আছে। সেখানে আমার দাদুর রেখে যাওয়া সব সম্পদ লুকানো আছে। কক্ষের প্রবেশপথ রান্নাঘরের মেঝের নিচে। আমার হাত কাঁপতে লাগল। রিয়াজের স্বপ্ন সত্যি হতে পারে। আমি রিয়াজকে ডাকলাম। সে দৌড়ে এসে ডায়েরিটা দেখল। তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। আম্মা, আমি তো বলেছিলাম। চলো রান্নাঘরে গিয়ে দেখি। আমরা রান্নাঘরে গিয়ে মেঝে ভালো করে পরীক্ষা করলাম। একটা জায়গায় টাইলস একটু আলাদা দেখাচ্ছিল। রিয়াজ সেখানে চাপ দিতেই একটা গোপন দরজা খুলে গেল। নিচে একটা সিডি। আমরা টর্চলাইট নিয়ে নামলাম। সত্যিই একটা গোপন কক্ষ। কক্ষটা বেশ বড়। চারিদিকে পুরানো আসবাবপত্র, বইয়ের স্তূপ আর মাঝখানে একটা বট কাঠের সিন্দুক। রিয়াজ উত্তেজিত হয়ে বলল, আম্মা, এটাই আমার স্বপ্নের সিন্দুক। আমি সিন্দুক খুলতে গেলাম। ভিতরে অনেক পুরানো স্বর্ণের গহনা, মুদ্রা আর একটি চিঠি। চিঠিটা পড়ে দেখলাম সুভাষের দাদু লিখেছিলেন। লেখা ছিল, এই সম্পদ আমার পরিবারের জন্য রেখে যাচ্ছি। কিন্তু একটা শর্ত আছে। যে এই সম্পদ পাবে তাকে গ্রামের দরিদ্র পরিবারগুলোর মধ্যে অর্ধেক বিতরণ করতে হবে। আমি রিয়াজের দিকে তাকালাম। সে বলল, আম্মা, আমরা দাদুর কথা মেনে চলব। এই সম্পদ দিয়ে গ্রামের মানুষদের সাহায্য করব। আমার মন খুশিতে ভরে গেল। রিয়াজের মতো একটা ভালো ছেলে পেয়েছি যে শুধু নিজের কথা ভাবে না, অন্যদের কথাও ভাবে। পরদিন আমরা সুভাষকে সব বললাম। সে প্রথমে বিশ্বাস করতে পারল না। কিন্তু গোপন কক্ষ দেখে সে অবাক হয়ে গেল। আমরা দাদুর ইচ্ছা অনুযায়ী সম্পদের অর্ধেক গ্রামের দরিদ্র পরিবারগুলোর মধ্যে বিতরণ করলাম। বাকি অর্ধেক রেখে দিলাম রিয়াজ আর মায়ার ভবিষ্যতের জন্য। কিন্তু এখানেই শেষ নয়। কয়েকদিন পর আরও একটি রহস্যের মুখোমুখি হলাম। গোপন কক্ষের একটি দেয়ালে একটি মানচিত্র আঁকা ছিল।
সেই মানচিত্র অনুযায়ী আমাদের বাগানের নিচেও কিছু একটা পুঁতে রাখা আছে। রিয়াজ বলল, আম্মা চলো বাগানে খোঁজ করি। আমরা বাগানের মাঝে খনন করতে লাগলাম। অনেকক্ষণ খোঁড়ার পর একটি ধাতুর বাক্স পেলাম। বাক্সের ভিতরে ছিল আরও কিছু স্বর্ণের অলংকার আর একটি পুরানো বই। বইটি খুলে দেখলাম এটি দাদুর হাতে লেখা একটি ডায়েরি। এতে লেখা ছিল আমাদের পূর্বপুরুষদের ইতিহাস। আমাদের পরিবার কত প্রাচীন, কিভাবে এই অঞ্চলে এসেছিল, কি কি সম্পদের মালিক ছিল, সব বিস্তারিত লেখা। পড়তে পড়তে জানলাম আমাদের পূর্বপুরুষরা এই অঞ্চলের প্রভাবশালী জমিদার ছিলেন। তাদের অনেক জমিজমা, প্রাসাদ ছিল। কিন্তু ব্রিটিশ আমলে অনেক কিছু হারিয়ে ফেলেছিলেন। ডায়েরির শেষ পাতায় একটি চমকপ্রদ তথ্য পেলাম। লেখা ছিল আমাদের আসল পারিবারিক নাম সেন নয়। আমাদের আসল নাম চৌধুরী। কিন্তু কিছু পারিবারিক বিরোধের কারণে আমার বাবা নাম পরিবর্তন করেছিলেন গু। আমি অবাক হয়ে গেলাম। আমরা তাহলে চৌধুরী বংশের? এই তথ্য সুভাষও জানত না। সেদিন রাতে সুভাষকে সব বললাম। সে বলল, রূপালী, এই আবিষ্কার আমাদের পরিবারের ইতিহাস পুরোপুরি বদলে দিয়েছে। আমি কাল আমার বাবার কাছে গিয়ে এ বিষয়ে জানতে চাই। পরদিন সুভাষ তার বাবার কাছে গেল। ফিরে এসে বলল, বাবা সব স্বীকার করেছেন। আমাদের আসলেই চৌধুরী বংশের। দাদু তার বড় ভাইয়ের সাথে সম্পত্তি নিয়ে ঝগড়া করে বাড়ি ছেড়েছিলেন। তখন নাম পরিবর্তন করেছিলেন গু। আমি জিজ্ঞেস করলাম, তাহলে আমাদের আত্মীয় স্বজন কারা? তারা কোথায়? সুভাষ বলল, বাবা বলেছেন আমাদের অনেক আত্মীয় আছে পার্শ্ববর্তী জেলায়। তারা এখনও চৌধুরী নামেই পরিচিত। আমি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। কয়েক সপ্তাহ পর সুভাষ একদিন খুশি হয়ে বাড়ি ফিরল। বলল, রূপালী, আমি আমাদের চাচা চাচির খোঁজ পেয়েছি। তারা আমাদের সাথে দেখা করতে চান। পরের শুক্রবার আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছিল। সবার সাথে পরিচয় হল। তারা বলল, এতদিন আমরা ভাবতাম তোমাদের পরিবারের সবাই হারিয়ে গেছে। আজ পেয়ে খুব খুশি লাগছে গু। রিয়াজ আর মায়া নতুন আত্মীয়দের সাথে দেখা করে খুব আনন্দিত। বিশেষ করে তাদের বয়সী কিছু চাচাতো মামাতো ভাইবোন পেয়ে। কিন্তু এখানেও শেষ নয়। আত্মীয়দের একজন, আমার দেবর সমান এক ভাই, বলল, সুভাষ ভাই, আমাদের পরিবারে একটি প্রাচীন রীতি আছে। পরিবারের হারানো সদস্যরা ফিরে এলে তাদের জন্য একটি বিশেষ অনুষ্ঠান করা হয়। আমি জিজ্ঞেস করলাম, কী রকম অনুষ্ঠান? তিনি বলল, আমাদের পূর্বপুরুষদের আমলে একটি পবিত্র মন্দির ছিল। সেখানে পারিবারিক দেবতার পূজা হতো। সেই মন্দির এখনও আছে। আমাদের নিয়ম অনুযায়ী হারানো পরিবারের সদস্যরা ফিরে এলে সেখানে একটি বিশেষ পূজা করতে হয়। আমার মনে একটি অদ্ভুত কৌতূহল জাগল। বললাম, চলুন সেই মন্দির দেখতে যাই। পরের দিন আমরা সবাই সেই মন্দিরে গেলাম। মন্দিরটি খুবই প্রাচীন আর সুন্দর। সেখানে একজন বৃদ্ধ পূজারী ছিলেন। তিনি আমাদের দেখে খুব খুশি হলেন। পূজারী বলল, অনেক বছর পর চৌধুরী পরিবারের হারানো শাখার সদস্যরা ফিরে এসেছে। এটি খুবই শুভ লক্ষণ। তিনি আমাদের জন্য একটি বিশেষ পূজার আয়োজন করলেন। পূজার সময় একটি চমৎকার ঘটনা ঘটল। মন্দিরের ভিতরে একটি গোপন কক্ষ আবিষ্কার হল। সেখানে আমাদের পূর্বপুরুষদের আরও অনেক মূল্যবান জিনিসপত্র পাওয়া গেল। পূজারী বলল, এই সম্পদ আপনাদের পারিবারিক ধর্মীয় কাজে ব্যবহার করবেন। গরিব মানুষের সেবায় লাগাবেন। আমাদের পরিবারে এই আবিষ্কারের পর একটি নতুন অধ্যায়ের সূচনা হল। আমরা নিয়মিত আত্মীয়দের সাথে যোগাযোগ রাখতে লাগলাম। গ্রামের দরিদ্র মানুষদের সাহায্য করার জন্য একটি ট্রাস্ট গঠন করলাম। রিয়াজ এই সব ঘটনার পর অনেক পরিণত হয়ে গেল। সে বুঝতে পারল যে জীবনে শুধু নিজের স্বার্থ দেখলে চলে না, অন্যদের কথাও ভাবতে হয়। মায়া স্কুলে তার বন্ধুদের কাছে এই রোমাঞ্চকর ঘটনার কথা বলত। তার শিক্ষকরাও অবাক হয়ে শুনত। এখন আমাদের পরিবার আগের চেয়ে অনেক বেশি খুশি আর সন্তুষ্ট। আমরা জানি আমাদের একটি গৌরবময় ইতিহাস আছে। সেই ইতিহাসের মর্যাদা রক্ষা করার দায়িত্ব আমাদের। সুভাষ এখন পারিবারিক ব্যবসার পাশাপাশি সমাজসেবায় বেশি সময় দেয়া। আমিও গ্রামের মহিলাদের সাথে কাজ করি তাদের আত্মনির্ভরশীল করে তুলতে। এই পুরো ঘটনাটি আমাদের জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছে। আমরা বুঝেছি যে জীবনে অনেক রহস্য লুকিয়ে আছে, শুধু সেগুলো খুঁজে বের করার ধৈর্য থাকতে হয়। রিয়াজের সেই স্বপ্নই ছিল আমাদের এই আবিষ্কারের মূল কারণ। কে জানত একটি স্বপ্ন আমাদের পুরো পরিবারের ভাগ্য বদলে দেবে। আজ যখন এই গল্প বলছি তখনও মনে হয় স্বপ্নের মতো লাগে। কিন্তু এসব সত্যি ঘটেছে আমাদের জীবনে।
আর সবচেয়ে বড় কথা হল, এই সব ঘটনার মধ্য দিয়ে আমাদের পরিবারের বন্ধন আরও মজবুত হয়েছে। আমরা বুঝেছি পরিবারই হল জীবনের সবচেয়ে বড় সম্পদ।